বাংলা সাহিত্যের যে কবিতার জগৎ, এই কবিতার জগতে বিশেষ করে আমাদের বাংলা সাহিত্যের কাব্য জগতে এক অনন্য অসাধারণ প্রতিভার কবি হলেন কাজী নজরুল ইসলাম। এবং এই যে কবি, এই কবির কবিতাটা, প্রত্যেকটা কবিতার ভিতরে এক একটা ভঙ্গিমা, প্রত্যেকটা কবিতার ভিতরে এক একটা প্রকাশ, প্রত্যেকটা কবিতার ভিতরে এক একটা যে জাগরণের কথা বলে, এক একটা বিপ্লবের কথা বলে, সেটার মধ্য দিয়ে বাংলা সাহিত্যে 19 শতকের লাস্ট অব্দে, 20 শতকের ফার্স্ট অব্দে রবীন্দ্রনাথ এবং একসাথে নজরুল দুইজন ফাইনাল কবি হিসেবে আসলো। আমরা জানি যে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 1899 সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে উনি জন্মগ্রহণ করেন। আর 8 বছর বয়সেই ওনার পিতা মারা যান। এবং পিতা যখন মারা যায়, স্বাভাবিকভাবে যেটা বাংলার নিয়ম, পিতা যখন মারা যায় তখন ফ্যামিলিগুলো একটা চরম দারিদ্র্যে পরিণত হয়। কাজী নজরুল ইসলামেরও তেমন ব্যতিক্রম নাই। তার পিতা মারা যায় 8 বছর বয়সে। সেই সময় থেকেই ওনারা চরম দারিদ্রিক অবস্থাতেই পরিণত হন এবং পতিত হন। শিক্ষা জীবন তেমন একটা নেই, যে কেমন একটা দান, যে এদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই। আমরা দেখি কাজী নজরুল ইসলাম উনি একটা মক্তব থেকে প্রাইমারি পাশ করেন, মানে মক্তবের পড়ালেখা করেন, এবং মক্তবে পড়ালেখা করেই উনি মক্তবেই আসলে শিক্ষকতা করেন। পরবর্তীতে যদি দেখি 12 বছর বয়সে উনি ল্যাটর গানের দলে যোগ দেন। সরি, যে 12 বছর বয়সে তিনি ল্যাটর গানের দলে যোগ দেন এবং দলের জন্য পালা গান উনি রচনা করেন। তো এই যে ল্যাটর গানের দলের জন্য পালা গান রচনা, 12 বছর বয়সে গান রচনা, কত অনন্য সাধারণ একজন প্রতিভার একজন কবি ছিলেন। এবং তখন থেকেই উনি সৃষ্টিশীল সত্তার অধিকারী হন। তখন থেকেই তিনি সৃষ্টিশীল সত্তার অধিকারী হন। প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয় 1917 সালে, তখন কাশ্মীরগঞ্জে এবং পাকিস্তানের লাহোরে এবং বাংলাদেশেরও দুই একটা জায়গাতে যে পোস্টার পড়ল যে কে বলে বাঙালি ভীতু, মানে এমন একটা কিছু লিফলেট তখন পড়তে লাগলো রাস্তাঘাটে, যে যাতে মানুষ বা ওই সময়ের যুবকরা গিয়ে ইয়েতে যোগ দেয়, বাঙালি পল্টনে যোগ দেয়, বিশ্বযুদ্ধের যোগ দেওয়ার জন্য, বাঙালি পল্টনে যাওয়ার জন্য। তো তখন যে পোস্টারটা পড়লো, কাজী নজরুল ইসলাম দেখলেন যে একটা লিফলেটে লেখা ছিল, কে বলে বাঙালি ভীতু, বাঙালির এই অমঙ্গল কথন এবং বাঙালির জন্য অপমানজনক এই কথনকে দূর করতে আমরা সকলে সদল বলে বাঙালি পল্টনে যোগ দিই, বাঙালির এই অপমান, ন্যাক্কারজনক, লজ্জাজনক কথাকে মুছে দিই। তাহলে বাঙালি যে ভীতু নয় সেটা প্রমাণ করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1917 সালে তিনি বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন এবং করাচিতে যান। পরে সেখান থেকেই হাবিলদার পদে উনি উন্নীত হন। এবং আমরা দেখছি যে আমাদের স্লাইডে একটা হাবিলদার পদে উন্নীত হওয়ার সময় যে কাজী নজরুল ইসলামের হাবিলদার যে সময় তিনি ছিলেন, হাবিলদার হিসেবে থাকাকালীন একটা ছবি স্লাইডে শেয়ার করা আছে। আর 1920 সালে যখন তিনি হাবিলদার পদে যান, তার পরবর্তী সময়টাতে যখন 1920 সাল আসে, পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো 1920-এ শেষ হয়, বাঙালি পল্টনও ভেঙে দেওয়া হয়। তারপরে তিনি কলকাতায় আসেন। কলকাতায় এসে পরিপূর্ণভাবে সাহিত্য চর্চায় মনোনিবেশন করেন। এখন যে 20 সালে কলকাতায় আসলো, আসার পর কি ঘটলো, সাপ্তাহিক বিজলিতে তার বিদ্রোহী কবিতা প্রকাশিত হয়। এই যে কবিতাটি নিয়ে
এখানে কথা বলা হচ্ছে। যেই কবিতাটা তার প্রথম যে কবিতা সাপ্তাহিক বিজলিতে বিদ্রোহী কবিতা যখন তার প্রকাশিত হয়, সেই বিজলি পত্রিকাতে, সাপ্তাহিক পত্রিকা কিন্তু এটা, কনসেন্ট্রেট প্লিজ, এটা হলো সাপ্তাহিক পত্রিকা এবং ওই পত্রিকার নাম ছিল বিজলি, এবং বিজলিতে প্রকাশিত হয় তার বিদ্রোহী কবিতা। কখন? যখন 1920 সালে বাঙালি পল্টনটাকে ভেঙে দেওয়া হয়, এবং বাঙালি পল্টন ভাঙার পর তিনি কলকাতায় আসেন। আসার পর সেখানে সাহিত্য চর্চা শুরু করেন, এবং যখন তার সাপ্তাহিক বিজলিতে বিদ্রোহী পত্রিকা যখন পাবলিশ হলে দেখা যায় যে এমন একটা কবিতা যার মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে অমোঘ জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান এবং তার কবি খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। যেমন এক একটা কবি তারা কিন্তু তাদের আত্মপ্রকাশ কিভাবে হয়, এক একটা কবির আত্মপ্রকাশ হবে যে তারা সাহিত্যগুলো লিখবে, কবিতা লিখবে, গদ্য লিখবে, উপন্যাস লিখবে, লিখে তারা পত্রিকায় পাবলিশ করবে। এবং যেমন কিছু কিছু আমরা বিষয় দেখি, যে পত্রিকাতে দেখি বা অন্যান্য জায়গাগুলোতেও দেখি, বা আমাদের সাংস্কৃতিক অঙ্গনেও দেখি, যে বিষয়টা সাপোর্টনেস বেশি হয়ে থাকে, আকর্ষণ যেটা মানুষকে বেশি করবে, যেটা একটু অধিক সক্রিয় সাহিত্য হয়, ওই সাহিত্যের মাধ্যমেই একটা কবি প্রথম থেকেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। এবং এই গত দুই শতকের ইতিহাসে রবীন্দ্রনাথই হলেন, কাজী নজরুল ইসলামই হলেন এমন একজন কবি, রবীন্দ্রনাথও ছিলেন, কাজী নজরুল ইসলামও ছিলেন, তবে স্পেশালি কাজী নজরুল ইসলাম হলেন এমন একজন কবি গত 2 দশকের, যিনি প্রথম বিজলি পত্রিকাতে তার প্রথম কবিতা বিদ্রোহী প্রকাশ করা মাত্রই তার জনপ্রিয়তা বাড়তে থাকে এবং তার কবি খ্যাতি বাড়তে থাকে। এবং তখন থেকেই এই বিদ্রোহী কবিতা লিখলেন, তার ভিতরে বিদ্রোহী একটা ভাব চলে আসলো, বিদ্রোহী কবি হিসেবে কবি পরিচিতি লাভ করেন। তারপর আমরা যাচ্ছি পরবর্তীতে ভারত সরকার তাকে পদ্মভূষণ দান করেন, এবং আমরা দেখি যে তিনি জগত্তারিণী স্বর্ণ পদক এবং বাংলাদেশের 21 পদক সহ অসংখ্য পুরস্কার উনি লাভ করেন, তবে ভূষিত হন সেখানে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে কবিকে ঢাকায় নিয়ে আসেন এবং সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন। সেখানে কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশি জাতীয়তা প্রদান করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি প্রদান করেন। এর পরবর্তীতে 1976 সালের 29শে আগস্ট কবি পৃথিবী থেকেই চলে যান, আর কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়। আরেকটা হলো এখানে স্পেশাল একটা হিন্টস আছে, সেটা হলো কবি 42 বা 43 বছর বয়সে, কোনো জায়গায় সেটাকে আমরা দেখি 42 বছর, কোনো জায়গায় সেটা 43 বছর বয়সে তিনি মস্তিষ্কে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন, যার পর থেকে তিনি নির্বাক হয়ে যান। সেটা 1942 বা 43 সময়টা হবে, তবে 1942-43 সময়টা হতে পারে। তবে তার সবচেয়ে অধিক গ্রহণযোগ্য, যেমন আমরা যেটা পেলাম প্রমোদ চৌধুরীর গ্রন্থ সহ, প্রমোদ চৌধুরীর বাংলা ভাষা এবং লেখক, এখানে আমরা যেটা দেখি কাজী নজরুল ইসলামের 43 বছর বয়সে ওনাকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার কথা এখানে তুলে ধরে। আবার আমাদের এনসিটিভির 8ম শ্রেণীর পাঠ্যক্রমে আমরা দেখি যে সেখানে 43 বছর বয়সেই ওনাকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার সনটা নিশ্চিত করে। কাজী নজরুল ইসলাম উনি 43 বছর বয়সে উনি, তো সবচেয়ে অধিক গ্রহণযোগ্য হিন্টস হলো এখানে কাজী নজরুল ইসলাম 43 বছর বয়সে উনি এখানে যে আক্রান্ত হওয়া, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। তার পরবর্তীতে যদি দেখি যে বিদ্রোহী কবিতার আলোক, এমন একটা কবিতা যে সময়টাতে লেখা, 1922-এ লিখছেন বা 20 থেকে 22-এর মধ্যে এই বিদ্রোহী কবিতাটা লেখা। কেমন সময়টা আমাকে
কবিতা আগে পাঠের পূর্বে, কবিতা সম্পর্কে বিশ্লেষণের পূর্বে যেতে হবে কবি যেই সামাজিক পরিস্থিতিতে, যেই সময়ের সামাজিক পরিস্থিতিতে কবিতাটা লিখেছেন, সেই সামাজিক পরিস্থিতিতে আমাকে যেতে হবে। কবি লিখেছেন সময়টা প্রায় 1920 থেকে 22-এর মধ্যে। এখন আমাকে দেখতে হবে ওই সময়ে কবির চারপাশের পরিবেশটা কেমন ছিল, বাংলার অবস্থা কেমন ছিল। উত্তপ্ত ছিল। কেমন? যে যদি ইতিহাস ঘাঁটি তাহলে ইতিহাস থেকে আমরা দেখব যে আমি 1757 থেকে শুরু করি। 1757-তে যখন বাংলার সর্বশেষ মুঘল সম্রাট, মুঘল যে স্থাপত্য, যেমন আলীবর্দী খান 56-তে ইন্তিকাল করেন, তার পরবর্তীতে সিরাজ যখন ক্ষমতায় আসেন, সিরাজউদ্দৌলা নবাবকে যখন পলাশির প্রান্তরে 1757 সালের জুন মাসে উনি পরাজয় বরণ করেন। পরাজয় বরণের পর 1757-তে যে মির্জাফর আলীকে ক্ষমতায় রাখা হলো, বা মির্জাফর আলী উনি ক্ষমতায় আসলেন, বাংলার বেঈমানদের মধ্যে অন্যতম মির্জাফর আলী খাঁ। এই মির্জাফর আলী যখন বাংলার মসনদে আসেন, তখন মসনদে আসেন কিন্তু মির্জাফর, কিন্তু মসনদ পরিচালনা করতেছেন ইংরেজরা। এবং ওই সময়ের কুখ্যাত এক দুর্ধর্ষ চরিত্র লর্ড ক্লাইভ, উনি আসলে বাংলার মসনদকে পরিচালনা করতেছেন। এমন একটা সময়ে 1757, তারপরে প্রায় 1760 থেকে 70-এর মধ্যে মির্জাফর আলীকে ক্ষমতা থেকে, অর্থাৎ তার নবাব থেকে উঠিয়ে দিয়ে ইংরেজের লর্ড ক্লাইভ সে নিজেই পুরো বাংলা, বিহার, উড়িষ্যা, পুরো উপমহাদেশের ক্ষমতা কেন্দ্রীভূত করে নেয় নিজের কাছে। তাহলে আমরা হয়ে গেলাম পরাধীন, হয়ে গেলাম 200 বছরের জন্য ইংরেজদের হাতে। বাঙালি জাতির তো রক্ত এমনিতেই গরম। মুক্তিযুদ্ধে কেমন ঠান্ডা মাথায় পান্ডা করে দিল ইয়েকে, পাকিস্তানিকে। 52-তে এক দেখিয়ে দিল চূড়ান্ত প্রতিরোধ। 52-তে চূড়ান্ত প্রতিরোধ দেখিয়ে দিল। ঠান্ডা মাথায় বাঙালি যেরকম উষ্ণ রক্তে এক প্রতিরোধ চালালো 71-এ, পুরো একটা দেশ দখল করে বসলো, এবং আমরা আমাদের স্বাধীনতা পেলাম, একটা ভূখণ্ড পেলাম, একটা পতাকা পেলাম। এর মধ্যে এরকম একটা জাতি হলো বাঙালি জাতি। তো ওই জাতি 1947-এ যখন ভারত বিভক্তি হয়, তার পূর্বের সময়টাতে যে 1757 থেকে তো 1757 থেকে ইংরেজরা আসছে শাসন করে। এখন আমরা যাচ্ছি কোথায়? আমরা ইংরেজ শাসনের শাসিত হয়ে আসছি। কিন্তু কতকাল আর সহ্য করা যায়? এই যাচ্ছে নীলকরদের অত্যাচার, তারপরে যাচ্ছে জমিদারি বিদ্রোহ, তারপরে এখান থেকে কৈবর্ত বিদ্রোহ, তারপরে এখান থেকে আমাদের বিভিন্ন যে দেশীয় সংস্কৃতিগুলো, দেশীয় বিষয়গুলো, সেগুলোকে উঠিয়ে দিয়ে তারা তাদের যে মেকানিক্যাল যে বিষয়গুলো, সেগুলোকে প্রতিষ্ঠার একটা চর্চা চালাতে লাগলো। যে যেমন পাট দিয়ে আমরা বস্ত্র তৈরি করতাম, সে পাটের বস্ত্র উঠিয়ে দিয়ে তারা প্লাস্টিকের সুতার বস্ত্র তৈরি করলো, মেশিন দিয়ে তারা বস্ত্র তৈরি করতে শুরু করলো। ওই বস্ত্রে দেখা যায় যে যেটা হয়, যে বস্ত্রটা হয়, উৎপন্ন হয়, যে কাপড়টা তারা মেশিন দিয়ে উৎপন্ন করে, ওই কাপড়ের রং ছিল সাদা। এবং ওই যে সাদা রঙের কাপড়টা, ওই সাদা রঙের কাপড়টা রং ছিল কি সাদা। এখন সাদা রঙের কাপড় তো সাদা কাপড় এমনিতেই নষ্ট হয়। ওই কাপড়টাকে সংরক্ষণ করার জন্য, কাপড়টাকে রঙিন করার জন্য লাগতো নীল। এবারে কি করবে? নীল লাগবে। এখন নীল তো নিতে হবে তো এখান থেকে, বাংলা থেকে। কিন্তু কৃষকরা নীল চাষ করতে চায় না খেতে। কারণ কি? নীল চাষ করলে দেখা যায় সেটা মাঠের ক্ষতি হয়, ফসলের ক্ষতি হয়। একটা খেতে যদি একবার নীল চাষ করা হয়, তাহলে দেখা যায় পরবর্তীতে আর প্রায় 1-2 বছর ধরে চাষাবাদ করা যায় না। তার জন্য কৃষকরাও নীল চাষ করতে চাইতো না। আবার আরেকটা সমস্যা কি, যে তারা নীল ঠিকই চাষ করলে নীল যখন বিক্রি করতে যেত তখন ন্যায্য মূল্য পেত না। তো তাহলে কেই বা নীল চাষ করতে চাইবে? তখন তাদের উপর আসলো নীল চাষের জন্য অত্যাচার আসলো, তখন তারা কি করলো? এবার বিদ্রোহ করলো। এই যে বিদ্রোহ,
এবং পরবর্তীতে আমরা যখন দেখি যে 100 বছর, 150 বছর, 200 বছর পার হয়ে যাচ্ছে, যা যখন 1920-এর কথা বলবো, সেই 1920 থেকে 22-এর সময়টা, যে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শ্রদ্ধেয় স্বর্গীয় শ্রী শ্রী মহাত্মা গান্ধী, ওনাদের প্রচেষ্টায় এই পুরো বাংলা, পুরো ভারতবর্ষের যে অংশটা ইংরেজদের অধীনে আছে, ওই অংশের বিভিন্ন অংশে প্রতিবাদের, প্রতিরোধের, বিদ্রোহের ক্ষুদ্র ক্ষুদ্র স্ফুলিঙ্গ জ্বলতে থাকে। এবং আমরা দেখি যে সেই ইংরেজ তাড়ানোর ইতিহাসে আমরা ক্ষুদিরাম বসুকে দেখি, তারা কিরকম বিদ্রোহ করেছিলেন। আমরা প্রীতিলতাকে দেখি, আমরা মাস্টারদা সূর্য সেনকে দেখি। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা থেকে যে বঙ্গের আনাচে কানাচে থেকে যে প্রতিরোধের ক্ষুদ্র ক্ষুদ্র স্ফুলিঙ্গ তৈরি হচ্ছে, এরকম একটা অবস্থা যখন আমাদের উপর শাসন নেমে এসেছে, অত্যাচার নেমে এসেছে, জুলুম নেমে এসেছে, ওই সময়ে যখন বিদ্রোহটা হচ্ছে, বিদ্রোহটা মানুষ করছে, এরকম একটা অবস্থা। তারপরে আরেকটা অবস্থা হলো প্রথম বিশ্বযুদ্ধ। আমি বোধহয় এর আগে কবি পরিচিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বললাম, তবে ওটা প্রথম বিশ্বযুদ্ধ হবে। 1920 যে 14 থেকে 1920-এর যে বিশ্বযুদ্ধটা, সেটা প্রথম বিশ্বযুদ্ধ। আর এর আগে কবি পরিচিতটা যে প্রথম বিশ্বযুদ্ধের কথাই বললাম, ঠিক আছে। কবির যখন উনি গেলেন, কবি যখন তিনি যখন বাঙালি পল্টনে যোগ দেন, তখন সেটা প্রথম বিশ্বযুদ্ধের সময় ছিল। আর উনি যখন এই কবিতাটা লেখেন, এটা আবয়বটা ছিল বা পরিস্থিতি ছিল প্রথম বিশ্বযুদ্ধে, যখন লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ যুবক, লক্ষ লক্ষ শিশু তারা মৃত্যুবরণ করে প্রথম বিশ্বযুদ্ধে। এক একটা দেশ তাদের কর্মক্ষম যুবককে হারায়, এক একটা দেশ অসংখ্য মানুষকে হারায়, এক একটা দেশ পঙ্গু হয়ে যায়, এক একটা মানুষ নিজেরা পঙ্গু হয়ে যায়। পুরো বিশ্বের অর্থনীতি যখন ধসে পড়ছে বিশ্বযুদ্ধের কারণে, তখন এমন একটা পরিস্থিতিতে কাজী নজরুল ইসলাম, অন্যায় যখন তাদের উপর, বাঙালির উপর ইংরেজ থেকে নেমে আসছে, যখন উপনিবেশ থেকে অন্যায়গুলো নেমে আসছে, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং প্রমুখদের, বাংলাদেশের যেমন আমাদের শেরে বাংলা একে ফজলুল হক, এদের নেতৃত্বে যখন ক্ষুদ্র ক্ষুদ্র বিদ্রোহের স্ফুলিঙ্গ জ্বলতেছে, আমাদের এখন প্রতিবাদ করার সময় হয়েছে, এরকম একটা সময়তে ঠিক 1920 থেকে 22 সালের মধ্যে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতা লিখেন। এবং এই বিদ্রোহী কবিতাটা কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য গ্রন্থের দ্বিতীয় কবিতা। আর অগ্নিবীণা কাব্যগ্রন্থ হলো কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা। তাহলে অগ্নিবীণা কাব্যগ্রন্থ প্রকাশিত হয় 1922 সালে, এবং 1922 সালে অগ্নিবীণা গ্রন্থের দ্বিতীয় কবিতা হলো বিদ্রোহী কবিতা, আর অগ্নিবীণাটা হলো তার প্রথম। অগ্নিবীণা যে কাব্যগ্রন্থটা, সে অগ্নিবীণা কাব্যগ্রন্থ কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ, আর বিদ্রোহী কবিতা হলো অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা। এখন এই বিদ্রোহী কবিতাটা বাংলা সাহিত্যের একটা শ্রেষ্ঠ কবিতা। কিভাবে শ্রেষ্ঠ? কারণ হলো বিদ্রোহী কবিতার ভিতরে যে বাক ভঙ্গিমা, যে অলংকার, যে গান, অসাম্প্রদায়িক একটা মনোভাব, বিশ্ব মানবিক চেতনা, যে কোরআন পুরাণের শিল্পশিদ্ধ কিছু ব্যবহারের দক্ষতা, এবং আরবি, পারসি সহ অন্যান্য বিদেশি ভাষার যে সফল প্রয়োগ, এই জায়গাটিতে সফল প্রয়োগটাতে লেখক দেখিয়েছেন তার সফলতা। কবি বারবার এখানে বলতেছেন যে আমি, প্রায় 142 বার এই আমি শব্দটা তিনি বিদ্রোহী কবিতায় উচ্চারণ করেছেন, 142 বারের মতো। তিনি বলতেছেন যে বলবীর, আমি বিদ্রোহী বীর। এখন এই যে আমি বিদ্রোহী বীর,
আমি কিসের বিদ্রোহী বীর? কার বিরুদ্ধে বিদ্রোহ করব? পৃথিবীতে বিরাজমান সকল অন্যায়, সকল অত্যাচার, সকল শাসন, শোষণ, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, এগুলোর বিরুদ্ধে আমার বিদ্রোহ হবে। আর আমার বিদ্রোহ ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনবে না এবং অত্যাচারীর খড়গ কৃপাণগুলো যুদ্ধক্ষেত্রে আর রণবে না, ততক্ষণ পর্যন্ত আমার এই বিদ্রোহকে আমি ঠান্ডা করব না। আর এ কেমন বিদ্রোহ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুঁক দিলে পৃথিবী যেরকম ভাবে ধ্বংস করে দেওয়া হবে, ওই রকম বিদ্রোহ। আমি কেমন বিদ্রোহ? আমি নটরাজ মহাদেব, স্বয়ং মহাদেব যে বিদ্রোহ করেন, স্বয়ং মহাদেবের আবার কিসের বিদ্রোহ? স্বয়ং মহাদেব দেবাদিদেব, হিন্দু ধর্ম অবলম্বী, মানে হিন্দু পুরাণ মতে সকল দেব, যেমন ব্রহ্মাদেব, বিষ্ণুদেব, দেবী দুর্গা হতে শুরু করে সকল দেব, দেবী মনসা হতে শুরু করে সকল দেবের দেবা অধিদেব, মানে সবার দেব মহাদেব, তার নাম হলো নটরাজ। এবং এই নটরাজ মহাদেব উনি যখন গজাসুর এবং কালাসুরকে বধ করেছিলেন, তখন তিনি একটা নৃত্য করেন। সেই নৃত্যকে বলা হয় নটনৃত্য। বা মহাপ্রলয় যখন হবে তখন স্বয়ং মহাদেব তাণ্ডব নৃত্য নাচবেন। এবং যখন তিনি মহাপ্রলয় মানে সবকিছু তিনি ধ্বংস করে দিবেন তার নৃত্যের মাধ্যমে, ওই তাণ্ডব নৃত্যটাই হলো নটনৃত্য। এবং এই নটনৃত্যের উদ্ভাবক রূপে কবিতাটাতে মহাদেবকে নটরাজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কবি যেটা বলেন, তিনি সেই দিন হবেন শান্ত যেই দিন অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না। এখন বিদ্রোহী কবিতায় আত্মজাগরণের সম্মুখ কবির সদম্ভ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে। কবিতায় সগর্বে কবি নিজের বিদ্রোহী সত্তার প্রকাশ ঘটিয়ে উপনিবেশিক ভারতবর্ষের শাসকদের শাসন ক্ষমতা ভিত কাঁপিয়ে দেন। কত বড় এক কথা! বিদ্রোহী, তাও ওই সময়ে ইংরেজদের বিরুদ্ধে পরোক্ষভাবে বিদ্রোহের কথা বলতেছেন। কেমন বিদ্রোহ? যেই সেই বিদ্রোহ না, পুরো পৃথিবীকে তছনছ করে দিবে, ধ্বংসে বিধ্বংস করে দিবে। আর এই বিদ্রোহ করবে কে? এই বিদ্রোহ করবে, আমরা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার আসল খণ্ডে যাচ্ছি। এই বিদ্রোহ করবে সেই বীর, যেই বীর মহাবিশ্বে মহাকাশ পারি, চন্দ্র সূর্য গ্রহ তারাচারী, ভুলক দুলক গোলক বেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিদাত্রীর। সেই আমিটা, যেই আমি, সেই আমি এই বিদ্রোহ করবে। তাহলে কিরকম বিদ্রোহ এটাকে বলা চলে? আর ওই বিদ্রোহটা করবে ভারতবর্ষে যে উপনিবেশিক ইংরেজরা আসলো তাদের বিরুদ্ধে, এবং তাদের শাসন ক্ষমতার ভিত কাঁপিয়ে দেন এই কবিতাটা। এই কবিতায় সংযুক্ত রয়েছে উপনিবেশিক শাসনের বিরুদ্ধে কবির ক্ষোভ এবং বিদ্রোহ। কবি সকল অন্যায়, সকল অনিয়ম, সকল অত্যাচার, শোষণ, নিপীড়নের এবং নিপীড়কদের বিরুদ্ধে উনি বিদ্রোহ ঘোষণা করে বিভিন্ন ধর্ম, ঐতিহ্য, ইতিহাস, ভারতের হিন্দু পুরাণ, শক্তি উৎস থেকে উপকরণ উপাদান সমীকৃত করে নিজের বিদ্রোহী সত্তার অবয়ব ঘটান এবং নিজের বিদ্রোহিতাকে এত শক্তিশালী প্রচণ্ড হিসেবে উনি বলেন যে তিনি কোরআন থেকে
তারপরে বিভিন্ন ইতিহাস ঐতিহ্য থেকে বিভিন্ন চরিত্র নিয়ে আসেন, বিভিন্ন উপমা তিনি নিয়ে আসেন এখানে। কবিতার শেষে ধ্বনিত হয় অত্যাচারের অবসান কাম্য। এবং যখন অত্যাচারের অবসান ঘটবে, কবি লাস্ট লাইনে বলেন যেটা শেষের দিকে তিনি বলেন, তিনি সেই দিন হবেন শান্ত, যেই দিন অত্যাচার শান্ত হবে, সেই দিন কবির বিদ্রোহটাও শান্ত হবে। বিদ্রোহী কবি উৎকণ্ঠ ঘোষণায় জানিয়ে দেন যে উৎপীড়িত জনতার ক্রন্দন রোল যতদিন পর্যন্ত প্রশমিত না হবে ততদিন এই বিদ্রোহী কবি সত্তা শান্ত হবে না। তাহলে বিদ্রোহী কবি উৎকণ্ঠ ঘোষণায় উনি জানিয়ে দেন, তার উৎকণ্ঠ ঘোষণায় এই কাজী নজরুল ইসলাম পুরো বিশ্ববাসীকে বলে দিতে চান যে উৎপীড়িত জনতার ক্রন্দন রোল, যাদেরকে উৎপীড়ন করা হয়, যাদেরকে অত্যাচার করা হয়, সেই অত্যাচারের কান্নার যে রোল, সে কান্নার রোল যতদিন পর্যন্ত পৃথিবী থেকে মুছবে না, যতদিন পর্যন্ত কমবে না, ততদিন পর্যন্ত কবির বিদ্রোহটা শান্তি হবে না। কবি এই চির বিদ্রোহী অপ্রভেদী চির উন্নত শির রূপে বিরাজ করবেন, চির উন্নত শির রূপে বিরাজ করবেন। এই ছিল বিদ্রোহী কবিতার প্রথম পার্ট। এবং বিদ্রোহী কবিতার লেখক কাজী নজরুল ইসলামকে নিয়ে, এবং বিদ্রোহী কবিতাটা কখন লেখা হলো, সেই বিদ্রোহী কবিতাটা লেখার সময় এবং সেই সময়টার লেখকের পারিপার্শ্বিক অবস্থার যে অভয় পারিপার্শ্বিক পরিস্থিতি, সে পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে যথাযথ এবং পূর্ণাঙ্গ আলোচনা। আর এটা আরেকটা বিষয় হলো, এখানে বিদ্রোহী কবিতায় কাজী নজরুল ইসলাম নিজেকে অনেক বিশাল এক শক্তি রূপে কল্পনা করেছেন। এই দিকগুলোকে আমাদেরকে সবসময় অলওয়েজ পজিটিভলি নিতে হবে। কারণ তিনি নিজেকে একবার নটরাজ বলেছেন, তাহলে এটা তো আমরা হিন্দু পুরাণের সাপোর্ট থেকে আমরা দিতে যাই। আবার যখন নিজেকে আবার পরবর্তীতে ইব্রাহিম বলে দাবি করেছেন, তখনও আবার এটাকে আমরা মুসলিম সাপোর্ট দিতে যাই। তাহলে তিনি একদিকে 2-3 সাপোর্ট দিতেছেন, তাহলে তাকে তো অসাম্প্রদায়িক কবি, আর এখানে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে তাকে ব্যাখ্যা করতে হয়, কিন্তু তাকে মিক্স আপ করার কোনো সুযোগ এখানে থাকে না। কারণ এটাকে সবসময় আমাকে ভাবতে হবে ধর্মীয় কোনো দৃষ্টিকোণ না, এটা একটা শক্তির উৎস রূপে বিবেচনা করা হয়েছে। আর এই শক্তিটা প্রয়োগ করবেন তিনি সবসময় অন্যায়, অত্যাচার, শোষণ, শাসন, নির্যাতনের বিরুদ্ধে। আর এই ছিল বিদ্রোহী কবিতার অবয়ব এবং তার যে এটা নিয়ে যে বেসিক একটা কনসেপ্ট, এটার একটা বেসিক ধারণা, সেটা। সো সবাই ভালো থাকো।